এই ভিডিও লেকচারে সকল ছাত্র বন্ধু ছাত্রছাত্রী সকলকে স্বাগত। আমরা জীববিদ্যার যে অংশটা নিয়ে আলোচনা করছিলাম, ইতিমধ্যে আমরা ব্যাপন অভিশ্রবণ সম্পর্কে আমাদের ধারণা তৈরি হয়েছে। আমরা আমাদের দৈনন্দিন কাজে জীবনের সামনে পাওয়া যায় এরকম অনেকগুলো উপাদানকে একটুখানি ব্যবহার করে দেখতে পারি যে অভিশ্রবণ সম্পর্কে আমাদের ধারণাটাকে আরও প্রসারিত করা যায় কি যায় না। তো এই কাজটার জন্য আমি যেটা খুঁজে নিয়েছি আমার লাগবে সেটা হচ্ছে কি, আপাতত আমি দুটো আলু নিয়েছি। লাগবে না দুটো আলু, একটা আলুই লাগবে। দুটো গাজর রেখেছি, একটা ছুরি, কিছু আমার কাছে জেমস ক্লিপ আছে। প্রথম কাজটা আমি আলু দিয়েই করব। তার আগে দেখিয়ে নিই যে আমি একটা লাঠি অথবা একটা এরকম লোহার রড অথবা যে ক্যালেন্ডার বাড়িতে থেকে যায় সেই পুরনো ক্যালেন্ডারের পেছনের যে অংশটা সেটাকে ব্যবহার করা যেতে পারে। তার সুতো দিয়ে মাঝখানে আমি একটা হ্যাঙ্গারের জায়গা তৈরি করে নিয়েছি আর সুতোকে দুপাশে সমানভাবে ঝুলিয়ে দিয়েছি। এগুলো আন্দাজ মতো করলেই করা যেতে পারে। এখন অবধি আমি সুতোটাকে যেখানে রেখেছি এটা প্যারালাল আছে, অর্থাৎ দুপাশেই তার সাম্য বজায় আছে। এটাকে এখানে রেখে দিলাম। এবার এই আলু এইটা থেকে আমি দুটো চাকতি কেটে বার করে নিচ্ছি। আমি চেষ্টা করছি মোটামুটি যাতে থিকনেস একই থাকে। এই রকম দুটো থিকনেসের আলু আমি কেটে নিয়েছি। এদের মধ্যে যে জেমস ক্লিপগুলো আগে থেকেই রাখা ছিল একটা জেমস ক্লিপকে এইভাবে ঢুকিয়ে দেওয়া হলো, আরেকটা জেমস ক্লিপকে এই জেমস ক্লিপের ভেতরে ঢুকিয়ে দেওয়া হলো। ঠিক একইভাবে অন্য আলুর টুকরোটাতেও ঝোলাবার ব্যবস্থা করা হচ্ছে। এই অবস্থাতে আগে থেকেই যে বানিয়ে রাখা হয়েছিল দাড়িপাল্লার মতো অংশ, তার দুপাশে দুটো টুকরোকে বেঁধে দেওয়া হলো। অর্থাৎ এখন এটা একটু দাড়িপাল্লার মতো হলো। হ্যাঁ, এটা মোটামুটি ব্যালেন্স আছে, কিন্তু আমাদের আরেকবার এই ব্যালেন্সের কাজটাকে ফাইন টিউন করতে হবে। সেই জন্য আমি এখানে আর খুব বেশি সময় ব্যয় করছি না। এই দুটো আলুর মধ্যে এবার আমি বাঁ দিকের আলুটাতে কোনো কিছু মেশাচ্ছি না, লেফট যেটা আছে। আর এই যে আলু, এই আলুর টুকরো দুপাশে আমি এখন যেটা করব, আস্তে আস্তে আগে থেকেই নিয়ে রাখা হয়েছে খানিকটা আমাদের খাবার নুন। খুব ভালো করে তার দুটো পাশেই খুব ভালো করে খাবার লবণ মিশিয়ে দেওয়া হলো। আমরা যেটা দেখতে চাইব যে খাবার লবণ আলুর দুপাশে দেওয়ার পর আসলে কি হলো, দেখা যাক। এর আগে কিন্তু এটা ব্যালেন্স অবস্থায় ছিল। এখন দেখা গেল যে এই মুহূর্তে আমি লবণ প্রয়োগ করলাম, স্বাভাবিকভাবে লবণের ভার এদিকে বেশি হয়েছে, তাই এদিকটা নিচের দিকে নেমে গেছে। এখন এটা একটা দাড়িপাল্লার মতো হয়ে গেল। এখন এটা দাড়িপাল্লার মতো হয়ে গেল, অর্থাৎ এদিকটাতে ওজন বেশি। আচ্ছা, এখন আমরা এটা আশা করতে পারি যে এরকমই থাকবে, অর্থাৎ এদিকেরই ওজনটা একটুখানি বেশি থাকবে। এক্স্যাক্টলি কি হয় সেটা দেখবার জন্য এখন আমাদের একটু সময় অপেক্ষা করতে হবে, নিম্নতম পক্ষে 30 থেকে 40 মিনিট। আমরা দেখি কি ঘটছে এই প্রক্রিয়ায়। খালি খেয়াল রাখতে হবে যে যেদিকে লবণ মাখানো হলো
সাম্যাবস্থার পরে যেহেতু এপাশে ওজন বাড়লো, তাই লবণের বাড়তি ওজনে ডান দিকটা নিচের দিকে ঝুঁকে পড়ল। আমরা একটু অপেক্ষা করি। খুব নিবিড়ভাবে পর্যবেক্ষণ করলে দেখতে পাওয়া যাচ্ছে মাত্র মিনিট 3-4 হয়েছে, ইতিমধ্যেই কিন্তু এপাশে লবণ দেওয়ার পরে এটা যতখানি ঝুঁকে ছিল আস্তে আস্তে সেটা ওপর দিকে উঠতে শুরু করেছে। আর খুব খেয়াল করলে লক্ষ্য করা যাবে যে এই আলুটার গায়েও একটা থিন ওয়াটার ফিল্ম তৈরি হয়েছে, আর এর গায়ে একটা ডিপ থিক ওয়াটার ফিল্ম তৈরি হয়েছে, এবং সেখান থেকে ড্রপ ড্রপ করে জল এই বিকারে এসে জমা হচ্ছে। প্রশ্ন হলো যে যেখানে আমি লবণ দিলাম, বাড়তি ওয়েট অ্যাড করলাম, সেই দিকটা আরও ঝুলে পড়ার কথা, কিন্তু আস্তে আস্তে সেটা ওপরের দিকে উঠে যাচ্ছে এবং সেখান থেকে কনস্ট্যান্ট জল এক ড্রপ করে বেরিয়ে আসছে। এই প্রক্রিয়াটাকে সংগঠিত হতে দেওয়ার জন্য সময় লাগবে, কারণ আলুর যে টুকরোটা কাটা হয়েছে সেটা বেশ খানিকটা ঠিক। আমরা আগের যে এপিসোডে ছিলাম সেখান থেকেই যদি অভিজ্ঞতাকে এখানে সঞ্চারিত করার চেষ্টা করি, তাহলে বুঝতে পারা যাচ্ছে যে আসলে এখানেও যেটা হয়েছে, আলুকে যে মুহূর্তে ছুরি দিয়ে কাটা হয়েছে, যে জায়গায় ইনসিশন পড়েছে সেখানে সেল রাপচার হয়েছে। ফলে এই দুটো টুকরো আলুরই দুটো সারফেসের মধ্যেই একটা থিন ওয়াটার ফিল্ম তৈরি হয়েছিল। যে মুহূর্তে আমি ডান দিকের আলুর দুপাশে লবণ দিয়েছি, আলুর ভেতর থেকে বেরিয়ে আসা দ্রবণ অর্থাৎ দ্রাবকের অণু, জল এবং লবণের সঙ্গে মিশ্রিত হয়ে একটি গাঢ় লবণের দ্রবণ তৈরি করেছে, খাদ্য লবণের দ্রবণ। এবং এক্ষেত্রেও যা ঘটছে, প্রস্তুতপক্ষে আলুর ভেতরে থাকা সজীব কোষগুলোর ভেতরে দ্রবণের ঘনত্ব কম অর্থাৎ লঘু দ্রবণ, এবং বাইরে দ্রবণের ঘনত্ব বেশি অর্থাৎ ঘন দ্রবণ। উল্টো করে বললে কোষের ভেতরের যে দ্রবণ সেখানে দ্রাবকের অণুর মানে জলের অণুর সংখ্যা বেশি, বাইরের দ্রবণে দ্রাবকের অণুর সংখ্যা কম। তাই ভেতর থেকে জল বাইরে বেরিয়ে আসছে এবং সেটাই প্রথমে আলুর গায়ে জমছে, তারপরে টপ 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 করে এই বিকারের মধ্যে পড়ছে। যত সময় যাচ্ছে আলু থেকে জল বেরিয়ে আসার কারণে এর ওজন কিন্তু কমছে। আমরা একটু প্রক্রিয়াটিকে হতে দিই, দেখা যাক আর একটু সময় পরে কি হয়। আমরা যখন এই কাজটা শুরু করেছিলাম, ঠিক লবণ মাখানোর আগে অবধি আমার ব্যালেন্সটা মানে দাঁড়িপাল্লাটা বা আলু পাল্লাটা ব্যালেন্স কন্ডিশনেই ছিল, অর্থাৎ দুটো দিক সমমাত্রিক ছিল ওজনের পরিপ্রেক্ষিতে। লবণ মাখানোর পরে এই ডান দিকটা অনেকটা ঝুলে এসছিল, নিচের দিকে নেমে এসছিল, কারণ এদিকে ওজন বেশি ছিল, পাল্লাটা রাইটওয়ার্ডলি টিল্টেড হয়ে গিয়েছিল। তারপর থেকে আমরা লক্ষ্য করছিলাম যে এর গায়ে ওয়াটার সারফেস দ্রবণ তৈরি হয়েছে, জল বেরোচ্ছে এবং সেই জলটা এই বিকারের মধ্যে টপ টপ করে জমছে। এখানেও আমরা একটা বিকল্প বিকার রেখেছি, কিন্তু তার মধ্যে আইদার জল পড়ছে না বা পড়লেও খুব সামান্য। এই বিকারটাতে যেখানে আমরা লবণ দিয়েছি সেখানে টপ টপ করে জল পড়েই চলেছে। এদিকটা ছিল নিচু, আস্তে 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 সমান হলো। এখন আমরা দেখতে পাচ্ছি যে এদিকটা ওপরে উঠে গেল, এদিকটা নেমে গেল। দেখো এখানে কিন্তু আমরা কিচ্ছু অ্যাড করিনি, অথচ তাহলে যুক্তি কি? এদিকে কি ওজন বাড়বে? ওজন বাড়ার তো সুযোগ নেই, যেহেতু এখানে কোনো মেটেরিয়াল অ্যাড করা হয়নি। তাহলে বিকল্প যুক্তি হচ্ছে এদিকের ওজন কমেছে। তাহলে ওজন কমলো কেন? কারণ হেভি ওয়াটার লস, ভেতর থেকে জল অনেক বাইরে বেরিয়ে এলো দেখে। তাহলে জল কেন বাইরে বেরিয়ে এলো? ক্রমাগত ধারাবাহিক বহি অভিস্রবণ প্রক্রিয়ার জন্যে। আর আমরা আগেই আলোচনা করেছি, তার মানে ভেতরে লঘু দ্রবণ ছিল, ফলে অসমোটিক প্রেশার বেশি ছিল, অভিস্রবণ চাপ এবং হায়ার কেমিক্যাল পোটেনশিয়াল থেকে কার্যকরী রাসায়নিক বিভবের কারণে ভেতর থেকে জলের অণু বাইরে বেরিয়ে চলে এলো। এবং শুধু তাই নয়, আরেকটু অবজার্ভ করলে দেখতে পাওয়া যাচ্ছে যে এই যেখানে লবণ মেশানো হয়েছিল সেই আলুটা ক্রমাগত বেঁকে যাচ্ছে। যদি এটাকে আরও খানিকটা অপেক্ষা করা, এটার তুলনায় এটা বেঁকে যাচ্ছে, যদি আরও খানিকটা সময় অপেক্ষা করা হয়, তাহলে যেরকম বাজার থেকে কিনতে পাওয়া যায় পোট্যাটো চিপস, ওই সাধারণ যে পোট্যাটো চিপসগুলো সেগুলো যেরকম বেঁকে থাকে বা যে কোনো পোট্যাটো চিপস যেরকম বেঁকে থাকে, এটাও আস্তে আস্তে সেরকম বেঁকে যাবে। যদি একদিন রেখে দেওয়া হয়, পরের দিন দেখা যাবে গোটা আলুটা আরও পরিমাণে শ্রিঙ্ক করে গেছে এবং বেঁকে গেছে, কারণ ক্রমাগত এখানকার সেলগুলোর মধ্যে আসলে প্লাজমোলিসিস হচ্ছে। এই প্লাজমোলিসিসের কারণেই এই আলুটা ক্রমাগত বেঁকে যাচ্ছে। আমরা আসলে এরকম হাতের সামনে পাওয়া যায় কতগুলো জিনিস দিয়ে দেখবার চেষ্টা করছি যে সত্যি অভিস্রবণ প্রক্রিয়াটি
কি করে সজীব কোষের মধ্যে সংঘটিত হয় এবং সেটা কী ধরনের পরিবর্তনগুলোকে আনে। এখন অভিস্রবণের প্রক্রিয়াটি নিয়ে বোঝা গেল এবং আরও অপেক্ষা করলে কি হতে পারে আমরা জানি। আমরা যদি এই বিকারের জলটাকে এখন নিয়ে আমার কাছে একটা মেজারিং সিলিন্ডার আছে, আমার সব মিলে বোধহয় 20 থেকে 25 মিনিট গেছে। আমরা একটা ধারণা করতে পারি, যদিও এখানে আমরা কোনোটাই সেই অর্থে কোয়ান্টিটেটিভ মেথডে দেখিনি, তার দরকারও হয়তো নেই, কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে এই সময়টুকুর মধ্যে এই আলুর টুকরোটা থেকে প্রায় 10 ml জল বাইরে বেরিয়ে চলে এসছে, প্রায় 10 ml জল বাইরে বেরিয়ে চলে এসছে। এখন আমরা যেটা করতে পারি যে এই যে 10 ml জল আমি মেজার করলাম, সেটা কোনো নির্দিষ্ট কত আলুর সারফেস এরিয়া কত ছিল, আলুর ওয়েট কত ছিল দুদিকে, সেগুলো আমরা সত্যি দেখিনি, কারণ আমাদের মূল উদ্দেশ্য তাই ছিল না। কিন্তু আমরা একটা বিকল্প পদ্ধতি নিয়ে ভাবছি যে তার অ্যাকিউরেসিটা নিশ্চয়ই পরের বিষয়, কিন্তু আমরা এরকম কোনো একটা মেথড নিয়ে ভাবতে পারি কিনা যে যেখানে আমরা একটা এই এস্টিমেট করার ধারণাটাকে আরেকটু স্বচ্ছ, আরেকটু কংক্রিট করতে পারি। তো আমাদের কাছে এরকম ব্যবহার করার কতগুলো জিনিসপত্র আছে, আমি এটাকে একটু সরিয়ে রাখি, এবার অন্য কাজগুলোর মধ্যে আসি। অভিস্রবণ সম্পর্কে অনেকটা আলোচনা করার সুযোগ পেলাম। প্রথমে শশা, তারপরে আলু দিয়ে দাঁড়িপাল্লার মতো বানিয়ে আমরা দেখলাম যে অভিস্রবণ প্রক্রিয়া সংঘটিত হচ্ছে। আমরা দেখলাম যে লঘু দ্রবণের দ্রাবক তাদের বেশি ঘনত্ব থেকে কম ঘনত্বের দিকে আসছে, এবং আলুর ক্ষেত্রে, শশার ক্ষেত্রে আমরা বহিঃস্রবণ প্রক্রিয়া দেখলাম। আমরা এটা বুঝতে চেষ্টা করছি যে এইভাবে যে অভিস্রবণ হয়, তাহলে আমাদের হাতের কাছে পাওয়া যায় এরকম জিনিসপত্র দিয়ে কি আমরা ঠিক কতখানি অভিস্রবণ হচ্ছে, কি হারে হচ্ছে, কোনো একটা ধারণায় পৌঁছতে পারি কি পারি না। কারণ আমরা সত্যি এখানে কোনো খুব এক্স্যাক্টলি কোয়ান্টিটেটিভ ম্যানারে হয়তো কাজ করতে পারছি না, তার প্রয়োজনীয়তা অতটা নেই, কিন্তু আমার কাছে সহজ কতগুলো জিনিস এখানে আছে। যদি টেবিলে দেখা হয়, কয়েকটা গাজর বাজার থেকে নেওয়া হয়েছে, একটা চওড়া ছুরি, সঙ্গে সরু একটা ছুরি রাখা হয়েছে, কাঁচি রাখা হয়েছে প্রয়োজনে, একটা মেজারিং সিলিন্ডার আছে, আর একটা কাচের গ্লাস জার আছে, খানিকটা খাবার লবণ আছে, আর জল আমাকে ব্যবহার করতে হবে। এই জল, এইগুলোকে আমরা ব্যবহার করে একটা চেষ্টা করব বোঝার। আমি যেটা করেছি, খুব সময় ধরে, ধৈর্য ধরে আস্তে আস্তে এই গাজরটাকে একটা হোল করার চেষ্টা করেছি। প্রথমে একটু বড় ছুরি দিয়ে, তারপর একটা সরু ছুরি দিয়ে, এবং সেই গাজরের ভেতর থেকে এগুলো আস্তে আস্তে বেরিয়ে এসছে, যেহেতু আমি স্ক্র্যাপ করতে থেকেছি, এবং আস্তে আস্তে গাজরের মাঝখানটাতে একটা গহ্বর তৈরি হয়েছে। তো আমি আশা করছি এর মধ্যে 5 ml মতো জল ধরবে। তো আমি যেটা করতে চাইছি, সবার আগে এই বটল থেকে 5 ml জল আমি নিয়ে নিচ্ছি। 10 ml এর থেকে একটু বেশি হয়ে গেছে, একটু কমিয়ে নিচ্ছি আমরা। হ্যাঁ, এটা মোটামুটি 5 ml জল নেওয়া হয়েছে, আর তার মধ্যে এই খাবার লবণ, সেই খাবার লবণ একটু আমরা মিশিয়ে দিচ্ছি। এই খাবার লবণটাকে আমরা গুলে নিচ্ছি, ফলে একটা লবণের দ্রবণ, একটা ঘন দ্রবণ তৈরি হচ্ছে, লবণের একটা দ্রবণ তৈরি হচ্ছে। আমাদের ব্যবহারের জন্য আগে থেকেই প্রস্তুত করে নেওয়া হয়েছে একটা গ্লাস টিউব, আর এটা একটা রাবার স্টপার বা 1 হোল কর্ক হলেও হবে। এই রাবার স্টপারটার মাঝখানে একটু ইনসিশন দিয়ে হোল করে নেওয়া হয়েছে, যাতে এটা এয়ার টাইট অবস্থাতেই পাইপটার সঙ্গে আটকে থাকতে পারে। আর এর যেহেতু এটা কনিক্যাল, এই দিকটা একটু সরু আছে, সেটাও আমাদের কাজে সাহায্য করবে। এখন এই যে গাজরটা আছে, যার মধ্যে আমি এখন এই ঘন লবণের দ্রবণটা ঢেলে দিচ্ছি। হ্যাঁ, ঘন লবণের দ্রবণটা ভেতরে ধরে গেছে, 5 ml পুরোটা, এবং যেহেতু এটা একটু ভেতরে রয়েছে, তাই আমরা গ্লাস টিউবটাকে আরেকটু গভীরে প্রবেশ করাবার চেষ্টা করছি। বাহ, এবার এই গ্লাস টিউব সহ রাবার স্টপারটাকে যতখানি টাইট করা যায় এই গাজরের মুখে আটকে দেওয়া হলো।
যদি ধরে নেওয়া যায় এখানে কোনো স্পেস ফ্রি থাকে, সেজন্য আমার কাছে আগে থেকে মোমবাতি রাখা আছে। আমি মোমবাতিটা একটু জ্বালিয়ে নিই। এই যে ঘন দ্রবণ ভেতরে আছে, যদি ধরে নেওয়া যেতে পারে এই রাবার কক এবং গাজরের বর্ডারগুলোতে যদি কোনো গ্যাপ স্পেস থেকে যায়, সেইটাকে এইখান থেকে মোম গলিয়ে গলিয়ে ফেলে ভরাট করে দেওয়া যাবে। গাজরের ভেতরে যে গহ্বর তৈরি করা হয়েছিল, সেখান থেকে জল আর কোনোভাবেই বাষ্পীভূত হওয়ার সুযোগ পাবে না। আমরা আশা করছি যে রাবার স্টপার এবং গ্লাস রডের মাঝখানটা পুরোপুরি এয়ারটাইট আছে। গ্লাস রড আর রাবার স্টপারটা একদম এয়ারটাইট অবস্থায় আছে, সেখানে কিছু করার দরকার নেই, বুঝতে পারা যাচ্ছে। এখন গাজরের মাঝখানে যে গহ্বর তৈরি করেছি তার মধ্যে লবণের ঘন দ্রবণ আছে, আর আমার কাছে গ্লাস জার আছে। 100 ml জল নিয়ে নিলাম এবং 100 ml জল, যার মধ্যে কোনো লবণ কিচ্ছু মেশানো নেই, সেটাকে এখানে দিয়ে দিলাম। আর আমি আশা করব জলের পরিমাণ একটু বাড়তে কমতেও পারে, তাতে ক্ষতি কিছু নেই, কারণ গোটা গাজরটার চারিপাশে ঘিরে থাকার কথা হচ্ছে গিয়ে জলের। আমি আরও 50 ml জল নিয়ে নিলাম। এইবার এই গোটা পরীক্ষা ব্যবস্থাটাকে খুব সাবধানে গ্লাস রডটা ধরেই আমি এর মধ্যে প্রবেশ করিয়ে দিলাম। দেখো গাজরটা প্রায় পুরো অংশটাই এখন এই জলের মধ্যে ডুবে রইল। তাহলে যে জল আমি জারের মধ্যে দিয়েছি তার মধ্যে লবণ মেশাইনি, কিন্তু গাজরের ভেতরে যে জল আছে সেই জল ঘন দ্রবণ লবণ মেশানো আছে। আর গ্লাস রডটা আমি দিয়ে দিয়েছি। এখন বাইরে এই লঘু দ্রবণ আর গাজরের ভেতরে ঘন দ্রবণ, আর মাঝখানে যে গাজরের অংশটা রয়েছে সেখানে সজীব কোষ। অভিস্রবণের নিয়ম অনুযায়ী বাইরের লঘু দ্রবণের দ্রাবকের অণুগুলি তাদের হায়ার কেমিক্যাল পোটেনশিয়ালের জন্যে রাসায়নিক বিভবের কারণে আস্তে 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 এই গাজরের কোষগুলিকে অতিক্রম করে ভেতরে ঢুকবে, এবং এটা আশা করা যায় যে ভেতরে জলের স্তর যত বাড়বে সেই জলটা এই গ্লাস রডের ভেতর দিয়ে, এই গ্লাস টিউবের ভেতর দিয়ে ওপর দিকে উঠবে। এইটা নিশ্চিতভাবে হওয়ার জন্য একটা দীর্ঘ সময়ের প্রয়োজন, অন্ততপক্ষে 1 ঘন্টা আমাদের অপেক্ষা করা দরকার কি হয় সেটা দেখবার জন্যে। আমরা গ্লাস রডের ডায়ামিটার মাপতে পারি, কোন অবধি জলটা উঠলো তাকে মার্কার দিয়ে মাপ করতে পারি, এবং তারপরে এটাকে বার করে নিয়ে এসে যখন দেখব যে দীর্ঘ সময়ের পরেও আর জল ওপর দিকে উঠছে না, বুঝে নিতে হবে সেটি হচ্ছে সর্বোচ্চ সীমায় পৌঁছে গেছে। অর্থাৎ গাজরের ভেতরে যে ঘন দ্রবণ দিয়েছিলাম আর বাইরে যে দ্রবণ, তাদের ঘনত্বের সমতা এসে গেছে। সেই অবস্থায় গ্লাস রডের মধ্যে আমি যদি মার্কার দিয়ে মার্ক করি এবং এই গ্লাস টিউবটাকে বাইরে টেনে বার করে আনি, তাহলে তার লেন্থ মেজার করলে আমি তার থেকে এরিয়া বার করতে পারবো, এবং কতখানি দ্রবণ ভেতরে প্রবেশ, এই দ্রাবকের অণু ভেতরে প্রবেশ করলো সেটাকে আমরা একটা রাফ ধারণা করতে পারবো। সেই অর্থে যন্ত্রটা কোনো নাম দেওয়া যায় না, কিন্তু ওই অভিস্রবণের মাত্রা মাপক যন্ত্র বা অভিস্রবণের হার সম্পর্কে ধারণা করার যন্ত্র এভাবে ভাবা যেতে পারে। অভিস্রবণ কী পরিমাণে হচ্ছে সেটা বোঝবার জন্য আমরা যেমন ভেতরের যে গ্লাস টিউব আছে তার ভেতরে কতখানি জল উঠছে সেটা দেখব, তেমনি পাশাপাশি আমরা এটা চেষ্টা করে দেখতে পারি যে এই বাইরের গ্লাস জারের ভেতরে যে জল আছে সেই জলটা নিচে নেমে গেল কি গেল না। এখন সেটা দেখতে গেলে এখানটা আমাকে আগে সিল করতে হবে, কারণ যাতে এখান থেকে এভাপোরেশনটাকে বন্ধ করা যায়। তো আপাতত হাতের কাছে আমার কাছে গ্লু আছে, আমি সেই গ্লুটা একটু ব্যবহার করছি। আর ল্যামিনেট করা একটা বোর্ড পেপার আমার কাছে আছে। সবচেয়ে ভালো হয় একটা প্লাস্টিক ব্যবহার করতে পারলে, আপাতত আমি এইটাকেই ব্যবহার করছি। এইটা আঠা দিয়ে আটকে ফেলা গেল, আর ঠিক এই মুহূর্তে জারের জলতল কোথায় আছে সেইটা বোঝবার জন্য আমরা একটা মার্ক করে রাখতে পারি। এখন এখান থেকে বাষ্পীভূত হওয়ার সম্ভাবনাকে আটকানো হয়েছে,
আর লঘু দ্রবণের ওপর আমাদের এই ক্যারট মিটার সেটাকে রাখা আছে, যার ভেতরে ঘন দ্রবণ আছে। হয়তো একটু বেশি সময়, দীর্ঘ সময় অপেক্ষা করতে হবে। আমরা দেখি অপেক্ষা করে শেষ অবধি কি ফলাফল দাঁড়ায়। তো আমরা যে অবস্থা এক্সপেরিমেন্টটাকে রেখেছিলাম, মূলত তার গ্লাস জারের ওপরটা সিল করে এবং যে আমরা রাবার ককটা ইউজ করেছিলাম তার চারিপাশটাও মোম দিয়ে সিল করে দেওয়ার চেষ্টা করেছিলাম। যদিও এখান থেকে এই সিলিংটা এমনি গ্লু দিয়ে করা, সামান্য কিছু ইভাপোরেশন হতেও পারে। তো আমরা দীর্ঘ সময় অপেক্ষা করেছি, অ্যাকচুয়ালি প্রায় 6-7 ঘন্টা বাদেও দেখতে পাওয়া যাচ্ছে যে এখানে খানিকটা জল নেমেছে এবং এই ভেতরে গ্লাস টিউবের ওপর লেন্থের দিক থেকে বেশি না, চিলিয়ে ডায়ামিটারটা যেহেতু বেশি, সেখানে খানিকটা জল ওপর দিকে উঠেছে। এখন যখন আমরা প্রথম এই গ্লাস টিউবটাকে ভেতরে ঢোকাই, তখন আমাদের কনসেন্ট্রেটেড সলিউশনটা এই ক্যারটের বা গাজরের যে সারফেস এরিয়া সেই অবধি ছিল। তার মানে পাইপটা যখন ভেতরে গেছে তার ভেতরেও ফ্লুইডটা সেই সারফেস অবধিই এসছে। তার মানে সেই লেন্থটা যেটুকু জলের ভেতরে ঢুকে আছে সেই লেন্থটাকে বাদ দিতে হবে। গাজরের ওপরের যে সারফেস সেখান থেকে এখন জল যে অবধি উঠেছে এই লেন্থটাকে ক্যালকুলেট করতে হবে। আমরা ধরছি এই লেন্থটা হচ্ছে এইচ। তাহলে এই লেন্থটা যদি এইচ হয়, তাহলে এখন আমরা দেখব যে ওই নলের ভেতরে কতখানি জল উঠতে পারে। তো সেই ভলিউমটা যদি আমরা ওয়াটার ভলিউমটা বার করতে পারি, তাহলেই আমরা কতখানি জল ওপরে গেছে, অর্থাৎ আমি এই গাজরের সারফেস থেকে যতখানি জল উঠেছে তাকে এইচ বললাম, তাহলে পায়ের স্কোয়ার এইচ, এইটা দিয়ে আমি ওই নলের ভেতরে ভলিউমটাকে বার করতে পারবো। তাহলে আমি এস্টিমেট করতে পারবো যে বাইরে আমি 150 ml জল দিয়েছিলাম, 5 to 6 ml জল কনসেন্ট্রেটেড সলিউশন গাজরের ভেতরে দিয়েছিলাম, এবং তারপরে কতখানি জল এই পাইপের উপর দিয়ে উঠছে এবং কোন সময় ধরে এই কাজটা হচ্ছে। তার থেকে আমি একটা রাফ এস্টিমেশনের দিকে যেতে পারি যে কি হারে ব্যাপন হচ্ছে। এটা নিশ্চিতভাবে আমি মনে করি না যে এইরকম একটি যান্ত্রিক ব্যবস্থাপনা খুব নির্দিষ্ট করে অভিস্রবণ সম্পর্কে আমাদের ধারণা দিতে পারে। আমি অভিস্রবণের হার বলতে পারবো, কিন্তু এটা একটা প্রচেষ্টা, এটা একটা মেথড যেটাকে আমরা আরও ফাইন টিউন করতে পারি, আরও সেটাকে আরও সিস্টেমেটিক করা যেতে পারে, যা দিয়ে এই পরিমাপনের যে প্রক্রিয়া তাকে আরও সূক্ষ্ম করা যেতে পারে। তো আমরা এই সিরিজটার ভেতর দিয়ে মূলত কতগুলো ভৌত প্রক্রিয়া যা জীবদেহে সংঘটিত হয়, কোষ যাতে অংশগ্রহণ করে, সেগুলোকে বোঝবার চেষ্টা করছিলাম। আমরা ইতিমধ্যে ব্যাপন এবং অভিস্রবণ সম্পর্কে একটা ধারণা তৈরি করে পেরেছি বলে মনে হয়। আমি এটা আশা করব যে ছাত্রছাত্রীরা এরকম যা বইয়ের ভেতরে পড়বে মাধ্যমিক স্তরে, তারা এরকম প্রত্যেকটা ঘটনা নিয়েই নিজেরা কিছু এক্সপেরিমেন্ট করার চেষ্টা করবে, অ্যাক্টিভিটি করার চেষ্টা করবে। ক্লাসটা এখানে শেষ করছি। নমস্কার।